পৃথিবীতে তো এমন অনেক জায়গা আছে তাই না, যেগুলোকে ঘিরে নানা রকম রহস্যময় গল্প আমরা শুনি। হ্যাঁ, একদম। তো আমাদের হাতে আসা কিছু সূত্র বলছে আমাদের বাংলাদেশেও এমন বেশ কিছু পরিচিত জায়গা আছে। ধরুন ঐতিহাসিক কেল্লা বা কোনো হ্রদ, রাস্তা, হুম। যেখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে বা ঘটেছে বলে শোনা যায়। তো আজকের আলোচনায় আমরা এরকমই কয়েকটা জায়গা নিয়ে কথা বলবো, দেখব সূত্রগুলো ঠিক কি বলছে। হ্যাঁ, আর এই সূত্রগুলো দেখতে গিয়ে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার হয় যে কিভাবে ঐতিহাসিক কোনো গুরুত্ব বা ধরুন প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছা। এগুলোর সাথে এই রহস্যময়তার ধারণাগুলো বেশ অদ্ভুতভাবে জড়িয়ে আছে, তাই না? হুম। আমাদের আজকের আলোচনা কিন্তু পুরোপুরি এই সূত্রগুলোর তথ্যের উপরই ভিত্তি করে হচ্ছে। অবশ্যই। তাহলে প্রথমেই কি ঢাকার লালবাগ কেল্লার কথায় আসা যায়? হ্যাঁ, অবশ্যই, ওটা দিয়েই শুরু করা যাক। মুঘল আমলের এই যে একটা অসমাপ্ত দুর্গ, এটা নিয়ে তো অনেক অনেক কথাই শোনা যায়। যেমন ধরুন পরিবিবির আত্মা। ও হ্যাঁ, পরিবিবির মাজার তো ওখানে। হ্যাঁ, তো শোনা যায় রাতের বেলা নাকি তার আত্মা কেল্লার ভেতরে ঘুরে বেড়ায়। শুধু তাই না, মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়া বা মানুষের কথাও কিন্তু কিছু বিবরণে পাওয়া যায়। আর সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা, সেটা বোধহয় এর ভেতরের ওই রহস্যময় সুড়ঙ্গটা। ঠিক, ওই সুড়ঙ্গটা। সূত্র অনুযায়ী ওখানে যে একবার ঢুকেছে সে নাকি আর ফিরেই আসেনি। ব্রিটিশ আমলে তো ওরা কুকুর, হাতি এগুলো পাঠিয়েও কোনো কিনারা করতে পারেনি। হ্যাঁ, শুনেছিলাম। শেষ পর্যন্ত তো মুখটাই বন্ধ করে দিতে হলো, যেটা আজও সেভাবেই আছে। এই যে একটা অজানা ভয়, এটাই যেন গল্পগুলোকে আরও উস্কে দেয়। একদম ঠিক বলেছেন। এমনকি এটাও শোনা যায় কেল্লার ভেতরের যে মসজিদটা আছে, হ্যাঁ, ওখানেও নাকি মাঝরাতে বা অদ্ভুত সময়ে নামাজ পড়ার শব্দ পাওয়া যায়, অথচ তখন কেউ থাকার কথা না। রাতের পাহারাদারদেরও নাকি বেশ অস্বস্তি হয়। সত্যি বলতে গা ছমছমে ব্যাপার কিন্তু। আসলে দেখুন, এই কেল্লার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এর অসমাপ্তি আর ওই যে বন্ধ সুড়ঙ্গটা, এই সবগুলো মিলিয়েই কিন্তু লোককথা তৈরির একটা দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? ঠিক। বিশেষ করে যে রহস্যটার কোনো সমাধান হয়নি, সেটাই মানুষের মুখে মুখে যেন বেশি করে ফেরে। আচ্ছা, কেল্লার এই ঐতিহাসিক রহস্য থেকে বেরিয়ে এবার আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্যের দিকে যাই। চট্টগ্রামে ফয়েজ লেক। ফয়েজ লেক, হ্যাঁ, সুন্দর জায়গা। এই সুন্দর হ্রদটা নিয়েও কিন্তু অদ্ভুত কাহিনী আছে। হ্যাঁ, সূত্রগুলো তো বলছে ওখানে নাকি সাদা আর কালো পোশাক পরা দুজন রহস্যময় নারীর আনাগোনা দেখা যায়। দুটো ভিন্ন চরিত্র। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কালো পোশাক পরা যে নারী, সে নাকি ভয় দেখায়, আর সাদা পোশাক পরা জনে তিনি নাকি কখনো কখনো বিপদ থেকে সাবধানও করে দেন। আচ্ছা। আর কালো পোশাক পরা নারী সম্পর্কে একটা ধারণাও প্রচলিত আছে যে তিনি জীবদ্দশায় খুব একটা ভালো মানুষ ছিলেন না। সত্যি অদ্ভুত, একই জায়গায় দুই রকম বিপরীত চরিত্র। একদম। আর লোককথায় এই ভালো মন্দের দ্বন্দ্বটা কিন্তু প্রায়ই দেখা যায়। হয়তো এই বিশেষ কাহিনীতে এই দুটো নারী চরিত্রের মাধ্যমে সেই পুরনো ধারণাটাই আবার প্রতিফলিত হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে নিরাপত্তা বা সাবধান বাণী। ইন্টারেস্টিং ব্যাখ্যা। আচ্ছা, হ্রদের কিনারা ছেড়ে এবার একটু শহরের রাস্তায় ফেরা যাক। ঢাকার এয়ারপোর্ট রোড। ও, এয়ারপোর্ট রোড, রাতের বেলা। হ্যাঁ, গভীর রাতে এই রাস্তায় নাকি সাদা পোশাকে একজন নারী হঠাৎ করে গাড়ির সামনে চলে আসেন। হ্যাঁ, এরকম একটা কথা প্রচলিত আছে, এবং সূত্র অনুযায়ী এর ফলে নাকি প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাই নাকি? লোকমুখে যে ধারণাটা চলে আসছে সেটা হলো কোনো এক দুর্ঘটনায় মারা যাওয়া কোনো নারীর আত্মা, সে হয়তো প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ? হ্যাঁ, বিশেষ করে রাতের বেলা যারা একা গাড়ি চালান তাদেরকেই নাকি উনি বেশি ভয় দেখান। এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না? কিভাবে বিশেষ কোনো দুর্ঘটনা, যেমন ধরুন সড়ক দুর্ঘটনা, আর নির্দিষ্ট একটা জায়গা যেমন এই এয়ারপোর্ট রোড, এগুলো মিলে আধুনিক সময়ের নগরকেন্দ্রিক ভৌতিক কাহিনীর জন্ম দিচ্ছে। ঠিক। এগুলো হয়তো ওই জায়গার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তোলে বা অতীতের কোনো মর্মান্তিক ঘটনার দিকে এক ধরনের লোকস্মৃতি বা সতর্ক বার্তা হিসেবে কাজ করে, কে জানে। হতেই পারে। শহরের রাস্তা থেকে এবার কি একেবারে দক্ষিণে যাব, সাগরের পাড়ে? কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা, সাগর কন্যা,
ওখানকার গঙ্গামাটির জঙ্গল নিয়েও তো একটা ঘটনা শোনা যায়। হ্যাঁ, সূত্র থেকে যা জানা যায় ওখানে নাকি এক অভিশপ্ত সোনা বোঝাই নৌকা এরকম কিছু পাওয়া গিয়েছিল। অভিশপ্ত সোনা? হ্যাঁ, আর সেই সোনা খুঁজতে গিয়ে নাকি বাবা আর ছেলে দুজনেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়। আরে, জনশ্রুতি আছে যে তাদের অতৃপ্ত আত্মাই নাকি এখন ওই নৌকা পাহারা দেয় বা ওই দিকে কেউ গেলে তাদের ভয় দেখায়। দেখুন, এই যে অভিশপ্ত ধনসম্পদের ধারণা, এটা কিন্তু লোককথার জগতে খুব পরিচিত একটা মোটিভ বা ছেলের মৃত্যুর মাধ্যমে দেখানো হলো। ঠিক। মানে অজানা জিনিসের প্রতি মানুষের যে একটা স্বাভাবিক ভয় থাকে আর লোভ করলে তার কি শাস্তি হতে পারে, দুটোই যেন এই কাহিনীর মধ্যে মিশে আছে। তাহলে মোটের ওপর দেখা যাচ্ছে আমাদের হাতে থাকা এই সূত্র অনুযায়ী বাংলাদেশের নানা প্রান্তে, মানে ঐতিহাসিক কোনো দুর্গ থেকে শুরু করে হ্রদ, রাস্তা, এমনকি সমুদ্র সৈকত পর্যন্ত বিভিন্ন ধরনের রহস্যময় বা গা ছমছমে কাহিনী প্রচলিত আছে। আর প্রত্যেকটা সাথেই কিন্তু কোনো না কোনো বিশেষত্ব জড়িয়ে। একদম। আর এই পুরো আলোচনাটা শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, তাই না? কি প্রশ্ন? যে এই লোককথাগুলো, এগুলো কি আসলেই শুধুই গল্প, নিছক বানানো কাহিনী, নাকি এগুলোর আড়ালে অন্য কোনো গভীর কারণ আছে বা কোনো ব্যাখ্যা লুকিয়ে আছে? মানে কেন এই কাহিনীগুলো বিশেষ কিছু জায়গাকে কেন্দ্র করেই তৈরি হয় আর টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে? এটা আসলেই একটা ভাবনার বিষয়। হ্যাঁ, এই চিন্তাটা না হয় যারা শুনছেন তাদের জন্যই তোলা থাক।